স্বাগত দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশে এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং মোস্তফা ফিরোজ, বার্তা প্রধান বাংলাদেশের টেলিভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত গতকালকে যে বিষয়গুলো সারাদিন আলোচনায় ছিল, বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এক নজরে আমি সেগুলো একটু দেখে আসতে চাইব। মন্ত্রিত্ব হারানোর পর আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হলেন আব্দুল লতিফ সিদ্দিকী। দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই আওয়ামী লীগ নেতা। আমাদের সংবিধানের ২টি ধারা, সেই ধারা অনুযায়ী জনাব লতিফ সিদ্দিকীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য থেকেও বহিষ্কার করা হয়েছে। সরকার উৎখাতের আন্দোলন করতে গিয়ে খালেদা জিয়ার পায়ের নিচের মাটি সরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকের আগে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ দেশের মানুষের ক্ষতি করতে চাইলে তার সমুচিত জবাব দেয়া হবে এবং জনগণের কল্যাণে আমাদের কাজ অব্যাহত থাকবে। আর বাংলাদেশের জনগণের কোনো ক্ষতি যদি কেউ করতে যায়, অবশ্যই তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে। আমরা জনগণের কল্যাণে জনগণের পাশে আছি। ২৬শে অক্টোবরের হরতালের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল আরও দাবি করেন, বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। অর্জিত গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য এই আন্দোলনের বিজয় অবশ্যম্ভাবী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী গোলাম আজম। তার বয়স হয়েছিল ৯২ বছর। জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে আনা ৫ ধরনের ৬১টি অভিযোগের সবগুলো অভিযোগ প্রমাণ হলেও বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে গোলাম আজমের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ৭১-এর ভূমিকা নিয়ে গোলাম আজমের বিচার হতে পারে, কিন্তু ভাষা আন্দোলনের ভূমিকার কারণেই তাকে সমবেদনা জানানো উচিত। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একজন ভাষা সৈনিক হিসেবেও তার প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করার দায়িত্ব আছে। পরবর্তী তার কর্মের জন্য আমরা যেমন সমালোচনা করি বা সমালোচনা করব, কিন্তু তার জীবনের কোনো কথা, কোনো কাজ যদি জাতির জন্য কোনো অবদান রেখে থাকে, সেটাও স্বীকার করতে হবে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহরিয়ার ভাই শুনছিলেন। শুরুতে একটু লতিফ সিদ্দিকীর বিষয়টা সম্পর্কে আপনাদের কাছে জানতে চাইবো। উনি হজ নিয়ে মন্তব্য করেছিলেন, তারপর মন্ত্রিত্ব হারিয়েছেন, সভাপতি মণ্ডলীর পদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। সর্বোপরি গতকালকে তাকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে সরকার তার বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে কিনা আপনি কি মনে করেন? না, আমি তো মনে করি যা কিছু নেওয়া দরকার, বিশেষ করে আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে, ঠিক আছে, তারা যা কিছু পদক্ষেপ নিয়েছে সাংগঠনিকভাবে ঠিকই আছে। এর বেশি কিছু নেওয়ার সুযোগও নেই। দল থেকে বহিষ্কারের পর আর কি সুযোগ থাকে? কিন্তু আমার উদ্বেগের বিষয় হচ্ছে এটাকে নিয়ে যে রাজনীতিটা করবার চেষ্টা হচ্ছে, যে কিছু ওই যে ধর্মভিত্তিক দল হরতাল ডেকেছে, এইটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন। কারণ কথা হচ্ছে যে তারা যে দাবিটা করছেন এখানে হচ্ছে ব্লাসফেমির জন্য তারা মৃত্যুদণ্ড দাবি করছেন। এই দাবিটা কিন্তু আসলে জামাতের দাবি। এটা ৯২ সালে তারা এই দাবিটা প্রথম পার্লামেন্টে মতিউর রহমান নিজামী উত্থাপন করেছিলেন। বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু বিএনপি তার এই দাবি গ্রহণ করেনি। পার্লামেন্টে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জামাত বিএনপি ক্ষমতায় ছিল। একবারের জন্য তারা কিন্তু ব্লাসফেমি আইন পাশ করবার কথা বলেনি। যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই তাদের দাবি ওঠে যে ব্লাসফেমি আইন পাশ করতে হবে। তো তারা যখন ক্ষমতায় ছিল তারা ব্লাসফেমি আইন চালু করার কথা, পাশ করার কথা কেন বলেনি? তো ব্লাসফেমি আইন পাকিস্তানে আছে। তো ওই ওদের যে এজেন্ডা, যেটা হেফাজত বলুন বা ওই ইসলামী ঐক্যজোট যেটা ওদের সঙ্গে আছে বিএনপির সঙ্গে, তাদের তো এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান বানানো।
জি এই শাহরিয়ার ভাই, কনসেপ্টটাও যদি আমি বলি যে ব্লাসফেমির কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের কোরআনের সঙ্গে মোটেই সম্পর্কিত না। ব্লাসফেমির কনসেপ্টটা এসছে এটা জুইশ ল থেকে, ক্রিশ্চিয়ান ল থেকে। জুইশ ধর্মগ্রন্থে আছে তাদের যে আইন, যেটা জুইশ 7টা আইনের মধ্যে 5 নম্বর আইনটা হচ্ছে ঈশ্বর নিন্দার জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, ক্রিশ্চিয়ান লতে আছে। ইসলামে যেটা আছে, কেউ যদি আল্লাহ রসুলের নিন্দা করেন, সমালোচনা করেন ইসলামের ইসেতে, তার শাস্তি, চরম শাস্তি, সেটা আল্লাহ নিজে দেবেন। কোরআনে কতগুলো জাগতিক শাস্তির বিধান আছে, কতগুলো ঐশ্বরিক শাস্তির, আল্লাহ প্রদত্ত শাস্তির বিধান আছে। ব্লাসফেমি হচ্ছে সেই ধরনের অপরাধ যে শাস্তিটা আল্লাহ দেবেন। তো যে কারণে আমাদের এখানে কেউ জামাত বিএনপি ক্ষমতায় থাকলো, তারা কিন্তু ব্লাসফেমি আইন পাশ করবার কথা বলেনি, কিন্তু যখন তারা ক্ষমতায় থাকে না তখন তাদের তখন হচ্ছে এটা নিয়ে এটা কথা দাবি বলে। জানাবে। ফিরোজ ভাই, আপনার কাছে যে একই প্রশ্ন আমার, যে হরতালটা ডাকা হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা যেটা বলছেন নেয়ার পরেও, আপনি কি এটাকে যুক্তিযুক্ত মনে করছেন? না, আমি মনে করি যে আসলে এই যেভাবে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যেভাবে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে, যথাযথ নিয়েছে, এবং একদম একটা দল যেভাবে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেয়, প্রক্রিয়াগুলো সেভাবেই হয়েছে। শাহরিয়ার ভাইয়ের সাথে এই ব্যাপারে আমি একমত। আবার ইসলামী এই যে কথিত দলগুলো যেগুলি করেছে, আমার কাছে এটা মনে হচ্ছে যে একেবারে কৃত্রিম, এটার কোনো ভিত্তি নেই এবং এটা কোনো গ্রহণযোগ্যতাও পাবে না এই ধরনের। ফিরোজ ভাই, 14 দলের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় একটা অভিযোগ করা হয়, গতকাল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করেছেন যে বিএনপি নেতা খালেদা জিয়াকে যেন আদালতে হাজিরা দিতে না হয়, সেই জন্য তারা হরতাল ডাকে। আপনি কি এটার মধ্যে কোনো মিল খুঁজে পান, নাকি এটা একেবারে কাকতালীয় একটা বিষয় বলে আপনার মনে হয়? এটা দুটোই হতে পারে। এই গুঞ্জনটা আছে যে এটার সাথে সম্পর্কিতভাবে এটাই এক ধরনের তাদেরকে সংগঠিত করে এই ডাকা হয়েছে, সেটা হতে পারে। আবার ইসলামী এই দলগুলোতে এই দাবিগুলো করছিল, তার ধারাবাহিকতা করছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে এটার কোনো প্রভাব আমার মনে হয় না যে খুব পড়বে, এটা দ্বারা যে মানুষ খুব আলোড়িত হবে, আন্দোলিত হবে, তা না। বিষয়টা হচ্ছে যে এইটার মধ্যে দিয়ে বরং সরকারি দলের কিন্তু একটা সিগন্যাল, যে মানে দলের মধ্যে যে এই ধরনের একটা সিনিয়র নেতা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে, এইটা কিন্তু খুব উদ্বেগজনক। তো সুতরাং শুধু চিন্তা ভাবনা না, লতিফ সিদ্দিকের মতন লোক এই পরিমাণ, এই বক্তব্য তো আছেই। সবচেয়ে বড় তার বিরুদ্ধে ছিল হচ্ছে করাপশন। সুতরাং এইরকম পর্যায়ে নেতা যদি করাপশনের দায় অভিযুক্ত থাকতে পারে, এই ধরনের চিন্তা চেতনা করতে পারে, বরং দলের মধ্যে আমার মনে হয় যে আওয়ামী লীগের মতন পুরনো প্রাচীন দল, তার সাথে এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না। আওয়ামী লীগ কিন্তু ওই দল না যে বিভিন্ন জায়গা থেকে টোকাই করে নিয়ে, বাছাই করে নিয়ে এসে একটা দল করলো, তা না। এই দলের একটা সুদীর্ঘ ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের একটা কিন্তু ছেদ পড়েছে লতিফ সিদ্দিকী। আমার ছোট্ট একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। শাহরিয়ার ভাই, আমি আবার একটু হরতাল প্রসঙ্গেই আসি। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে 26 তারিখে যে হরতালটা হচ্ছে সেটাতে তাদের বিএনপির কোনো সম্পর্ক নেই। এর আগে আমরা দেখেছি যে ইসলামী সংগঠন বা ইসলামী কোনো দল যতগুলো হরতাল দিয়েছে, প্রত্যেকটাতেই হয় বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে অথবা প্রকাশ্যে কিছু বলে নাই, এড়িয়ে গেছে। কিন্তু এবার সরাসরি প্রকাশ্যে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটাতে তাদের কোনো এটার সাথে সম্পর্ক নেই। আপনার কি মনে হয় যে বিএনপি কিছুটা সরে আসছে ধর্মভিত্তিক দলগুলোর সাথে, তাদের যে সম্পর্ক সেটা থেকে, তাদের অবস্থান থেকে কিছুটা সরছে কিনা? না, আমার তা মনে হয় না। আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগ তাদেরকে একটু বেকায়দায় ফেলে দিয়েছে। আওয়ামী লীগ যেহেতু বলেছে বিএনপি এই হরতালটা দেয়াই হয়েছে, বিএনপি মানে মহাজোটের তাদের জোটের তরফ থেকে খালেদা জিয়ার মামলার হাজিরাটা এটা বানচাল করবার জন্য। কারণ জামাত গত বছর আমরা দেখেছি, যখনই তাদের ট্রাইব্যুনালে মামলার তারিখ থাকে, গুরুত্বপূর্ণ মামলা, সেদিন তারা হরতাল ডেকে দেয় এবং সেদিন তারা আদালতে আইনজীবীরা হাজির থাকবে না, যে না আমরা হরতালের দিন কোর্টে যাব না। তো এইটাকে তাদের অবস্থান স্বচ্ছ করবার জন্য আমার মনে হয় বিএনপি কথা বলেছে, কিন্তু ইসলামী দলগুলোর সঙ্গে ওই চিন্তা ভাবনা থেকে বিএনপি সরে এসছে, এটা মনে করবার কোনো কারণ নেই। লন্ডনে তারেক রহমান একটি কথা বলেছিল, আপনি জানেন, যে ধর্ম কোনো রাজনীতির ভিত্তি হতে পারে না। এই বিষয়গুলো, এটা এই যে আইএস এর উত্থানের প্রেক্ষিতে এটা তারেক জিয়া বলেছেন, লন্ডনে থাকতে গেলে তাকে এই কথা বলতে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না। এই তারেক জিয়াই বলেছিলেন জামাত এবং তাদের শিবির এটা হচ্ছে তাদের যে সহোদর ভ্রাতা, এই কথাটা তিনি ছাত্র শিবিরের সম্মেলনে গিয়েছিলেন। তো যারা জামাত শিবিরকে সহোদর ভ্রাতা মনে করেন, তারা কোন যুক্তিতে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলবেন? এর তো কোনো বাস্তব কারণ নেই। জামাত আর বিএনপিকে এখন আপনি কোনোভাবে আলাদা করতে পারবেন না। আমার কালকেই আমার লেখা বেরোচ্ছে এটা নিয়ে, যে আমি সেখানে পরিষ্কার বলেছি যে জামাত বিএনপিকে আমন্ডু গিলে ফেলেছে
এই যে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক মুক্তিযোদ্ধাদের যে দল, আজকের খবরের কাগজে পাবেন বিএনপির দুজন সিনিয়র নেতা বিএনপির এই নেতৃত্ব সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন, তরিকুল এবং হান্নান শাহ। তো এই বিএনপির পরিস্থিতিটা এরকম, জামাতের কাছে বিএনপি মৌলবাদীদের কাছে, জঙ্গিবাদের কাছে একেবারে জিম্মি হয়ে গেছে। জামাত ছাড়া বিএনপির কোনো কর্মসূচি এখন সফল হচ্ছে না। তো এটাই বিএনপির জন্য খুব উদ্বেগজনক। বিএনপি একটা দক্ষিণপন্থী দল, সেন্টারিস্ট পার্টি, গণতন্ত্রের জন্য বিএনপির মতো দলের দরকার আছে। এখানে বহুজাতি ভিত্তিক, আমরা বহু দল ভিত্তিক যে গণতন্ত্র আমরা বলছি, কিন্তু জামাত এখন বিএনপি যেভাবে জামাতকে ওন করছে সব কিছুতেই, এবং এটাই আমার কাছে উদ্বেগজনক। এবং বিএনপি এখান থেকে যদি বেরিয়ে আসতে না পারে, যেটা আমি পশ্চিমবঙ্গের মমতার ব্যাপারে বলেছি যে বাংলাদেশে বিএনপিকে শেষ করে জামাত এখন মমতার কাঁধে ভর করেছে, তৃণমূলকে এখন গ্রাস করতে চাইছে, গত কয়েক মাস ধরে যে ঘটনাগুলো গণমাধ্যমে আসছে। তো জামাতের তো এইটাই, যখন যার কাঁধে চড়বে সিন্দাবাদের দৈত্যের মতো, মুসলিম লীগ শেষ করেছে, বিএনপি শেষ করছে, এখন ভারতীয় তৃণমূলের কাঁধে ফিরোজ সওয়ার ভাই, আপনি হচ্ছে। হাসছেন, আপনাকে আমি একই প্রশ্ন করতে চাই। নির্বাচনের পরপর 5 জানুয়ারি নির্বাচনের পরপর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন যে এই মুহূর্তে জামায়াতের সঙ্গ ছাড়া সম্ভব নয়, তবে সময় এলে বিষয়টি তিনি ভেবে দেখবেন। সেই সময়টা কি এখনো আসেনি আপনার কি মনে হয়? আসলে আসেনি, কারণ আসলে টোটাল এই যে বিএনপির সাথে জামাতের যে রাজনৈতিক অবস্থান, এটা হলো রাজনীতির একটা সংকটের চিত্র। সংকটের চিত্র এই কারণে যে আওয়ামী লীগ বা বিএনপি দুই দলই সুবিধাবাদী রাজনীতি করতে করতে তাদের অবস্থান এমন যে আসলে মানুষের সাথে তারা নেই। যেমন দেখেন যে আওয়ামী লীগের মানে পুরো কার্যক্রম, দলটা মনে হচ্ছে যেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল। ঠিক তেমনিভাবে জামাত একটা সংগঠিত, একটা ফ্যাসিস্ট সংগঠন বা যাই বলেন না কেন, একটা ক্যাডার ভিত্তিক দল হওয়ার কারণে বিএনপির, যেহেতু এই মুহূর্তে মানুষের সাথে বিএনপির আন্দোলন দলের কোনো সম্পর্ক নেই, সুতরাং তারাও কিন্তু এক ধরনের ওই ক্যাডার ভিত্তিক একটা ফ্যাসিস্ট বা জঙ্গি দলের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এই টোটাল রাজনীতির এই মানে এটা হলো সংকটের কারণেই এই অবস্থাটা হয়েছে। এখন বিএনপি মনে করছে যদি জামাত যদি না থাকে, তাহলে তাদের উপরে যে সরকার এবং সরকারি দলের যে আক্রমণটা হবে, যে চাপটা হবে, সেই চাপে হয়তো তারা আরো দিশাহারা কিন্তু হয়ে যাবে। জামাত থাকার কারণেও তো একটা চাপের মধ্যে তাদের পড়তে হয়। পড়তে হচ্ছে, কিন্তু এছাড়াও গত্যন্তর নেই। যেমন কেউ তো চাচ্ছে না যে আওয়ামী লীগের যে গণভিত্তি ছিল, সেই গণভিত্তি হওয়ার কারণে তো আইন শৃঙ্খলায় যে বলা হচ্ছে না যে পুলিশের উপর নির্ভরশীল, র্যাবের উপর নির্ভরশীল, এটা কেন? এটা তো হওয়ার কথা না। তার মানেটা কি? তার মানে এই আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেই কিন্তু একই সংকট। আজকে যদি ভিন্নভাবে আমরা যদি মানে বিপরীত চিত্র দেখতাম যে আজকে ক্ষমতায় থাকতো বিএনপি, তাহলে কিন্তু আওয়ামী লীগও কিন্তু যে সংকটটা বিএনপি অতিক্রম করছে, এই ধরনের সংকট কিন্তু আওয়ামী লীগ ভোগ করতো। কেননা মানুষ কিন্তু আসলে এই ক্ষমতাসীন দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপির চেহারা পরপর দেখতে দেখতে তারা হতাশ হয়ে গেছে এবং তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। জি জি, অবশ্যই। শাহরিয়ার ভাই, আমি আপনার কাছে একটা